আসসালামু আলাইকুম। প্রিভেনশন অস্ট্রেলিয়ার আজকের ওয়ার্কপ্লেস হেলথ অ্যান্ড সেফটি আলোচনায় আমি হাসান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব হ্যান্ড সেফটি নিয়ে, যেটা আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। হ্যান্ড সেফটি কী এ বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হ্যান্ড ইনজুরির জন্য যে হ্যাজার্ডগুলি আছে সেই হ্যাজার্ডগুলির নাম আমরা গত পর্বে উল্লেখ করেছিলাম। এই পর্বে আমরা সেগুলো বিস্তারিত আলোচনা করব। আমরা বলছি যে হ্যান্ড ইনজুরির যে হ্যাজার্ড সেগুলোকে চার ভাগে ভাগ করা যায়। একটা মেকানিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, থার্মাল হ্যাজার্ড এবং আদার্স বা অন্যান্য হ্যাজার্ড। এখন মেকানিক্যাল হ্যাজার্ডটা কী সেটা সম্পর্কে আমরা একটুখানি আলোচনা করব এবং মেকানিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রগুলি কোনগুলি সেটা নিয়ে বলবো। মেকানিক্যাল হ্যাজার্ড হচ্ছে যেখানে সাধারণত মেশিনারিজ এবং প্ল্যান্ট নিয়ে কাজ করা হয়, সেই জায়গাগুলিতে যে ধরনের ইনজুরি থাকে সেই ইনজুরিগুলিকে আমরা মেকানিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত করেছি। যেমন আমি যদি বলি যে চেইন অ্যান্ড স্প্রোকেট ড্রাইভার্স, এটা কি? এটা হচ্ছে যে যেখানে আমরা প্ল্যান্টগুলি ইউজ করি বা যে কোনো যন্ত্রপাতি ইউজ করি, সেই যন্ত্রপাতিগুলি যেগুলি একটা রিমের মতো থাকে বা হুইলের মতো থাকে এবং চেইনের মাধ্যমে এগুলি মুভ করে। আমরা বিভিন্ন মেশিনারিজের মধ্যে এ ধরনের পার্ট বা অংশ দেখে থাকি এবং অনেক সময় দেখা যায় হাত, আমরা কাজের সময় কাজের অসাবধানতাবশত বিভিন্ন সময় হাত ঢুকে যায় এগুলির মধ্যে এবং আমাদের হাত ইনজুরি হতে পারে বা হ্যান্ড ইনজুরি হতে পারে। তারপর কনভেয়ার বেল্ট, ডেফিনেটলি কনভেয়ার বেল্ট যেটা আমরা বলছি চলমান বেল্ট, যেগুলির মাধ্যমে প্রোডাক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, র মেটেরিয়াল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। যেমন আমরা খুব কমন যদি বলি যে এয়ারপোর্টে আমরা যে বেল্টগুলি দেখি, যে বেল্টের মধ্যে দিয়ে লাগেজগুলি যাচ্ছে, লাগেজগুলি আসছে এক জায়গা থেকে এবং ঘুরে ঘুরে অন্য জায়গায় যাচ্ছে, এই রকমভাবে যে জায়গাগুলিতে মেশিন ইউজ করা হয় বা কনভেয়ার বেল্ট ইউজ করা হয়। যেমন বিভিন্ন প্রোডাকশনে আমরা দেখি যে একটু বাল্ক অ্যামাউন্ট, যেমন 20 কেজির ব্যাগ, 5 কেজির ব্যাগ বা বিভিন্ন বক্স, সেগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য, অর্থাৎ প্রোডাকশন থেকে প্যাকেজিংয়ের একটা জায়গাতে নিয়ে যাওয়া, এই জায়গাগুলিতে কনভেয়ার বেল্টগুলি ইউজ করা হয়। তারপর পাম্প যেখানে ব্যবহার করা হয়, ইঞ্জিন এবং মোটরস নিয়ে যেসব জায়গাতে কাজ করা হয় সেগুলি, রোটেটিং মেশিনারিজ যেগুলির বিভিন্ন পার্টস, যেসব মেশিনের বিভিন্ন পার্ট ঘুরে অর্থাৎ রোটেট করে এগুলি, তারপরে বিভিন্ন প্রেসের কাজ করা হয় যেখানে, সেগুলি, লেদের কাজ করা হয় যেগুলি, বা লেদের কাজগুলিকেও আমরা মেকানিক্যাল হ্যাজার্ডের অন্তর্ভুক্ত করি এবং অন্যান্য আরও এ ধরনের অনেক কাজ আছে। তো মেকানিক্যাল হ্যাজার্ডের এই অংশগুলি আমাদেরকে খেয়াল করতে হবে এবং এই জায়গাগুলিতে আমাদের বিভিন্ন ধরনের হ্যান্ড প্রোটেকশন নেওয়ার সুযোগ আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে আমরা বলছিলাম যে কেমিক্যাল হ্যাজার্ডটা কি? তার আগে একটুখানি বলি যে কেমিক্যাল আমরা কিভাবে ব্যবহার করি, কোন অবস্থায় থাকে। সাধারণত 3 অবস্থায় কর্মক্ষেত্রে কেমিক্যালগুলি থাকে। একটা হচ্ছে গ্যাস, একটা লিকুইড এবং সলভেন্ট বা সলিড। এখন গ্যাস তো আমরা বুঝি যে গ্যাস, এটা দেখা যাচ্ছে না কোনো কিছু, এটা সম্পর্কে তেমন কিছু বিস্তারিত বলার নাই। লিকুইডের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, 2-3 ধরনের লিকুইড আছে, যেমন অ্যাসিড বেজ লিকুইড বা ক্ষার বেজ লিকুইড, যেমন অ্যালকালি, অর্থাৎ অ্যাসিড, অ্যালকালি এবং সলভেন্ট, 3 ধরনের লিকুইড থাকে। সলভেন্টটা হচ্ছে দ্রবণ, একটার সাথে আরেকটা মেশানো, এরকম দ্রবণগুলিকে কথা বলছি আমরা। আর সলিডের কথা যদি বলি, সলিডটা কি? যেমন সলিড দুভাবে থাকে সাধারণত, একটা হচ্ছে পাউডার আকারে থাকতে পারে এই কেমিক্যালটা, আর একটা হচ্ছে গ্রানিউলস বা দানাদার আকারে থাকতে পারে। তো এখন কেমিক্যাল হ্যাজার্ডে কি দুর্ঘটনা ঘটতে পারে? কেমিক্যাল হ্যাজার্ডে যেটা হতে পারে সেটা হচ্ছে যে হাত পুড়ে যেতে পারে, আমরা অ্যাসিডে হাত পুড়তে পারে আমরা বলতে পারি, এবং কেমিক্যাল এর সংস্পর্শে আসার কারণে স্কিন ডিজিজ হতে পারে, যেটাকে আমরা ডার্মাটাইটিস বলি, এটা হতে পারে। সাধারণত দেখা যায় যে ডার্মাটাইটিস খুব সামান্য একটা র্যাশের মতো দেখা যায় এবং একটু লালচে ভাব হতে পারে, তারপরে সেটা আস্তে আস্তে ক্ষত সৃষ্টি করতে পারে, মারাত্মক হতে পারে। কেমিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সাধারণত মানুষকে আমরা 2টি কমন সমস্যা বা প্রবলেম বলতে পারি। একটা হচ্ছে যে মানুষ
অসচেতনতার কারণে, অবহেলার কারণে গ্লাভস ব্যবহার করে না বা হ্যান্ড প্রোটেকশন ব্যবহার করে না, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে আনসুইটেবল গ্লাভস ব্যবহার করা বা আনসুইটেবল প্রোটেকশন ব্যবহার করা। সেটা হতে পারে যে এমন একটা গ্লাভস ব্যবহার করলাম যেটা আমি যেই কাজটা করছি সেটার জন্য প্রযোজ্য না। সেটা হতে পারে এটার গ্লাভসের ডিজাইন, সেটা হতে পারে গ্লাভসের ম্যাটেরিয়ালস, দুভাবেই হতে পারে। যেমন আমরা যদি এখানে একটুখানি উল্লেখ করি, একটা এক্সাম্পল বা একটা উদাহরণ দেই, তাহলে বলতে পারি যে পিভিসি গ্লাভস, এটা অ্যাসিড এবং অ্যালকালির জন্যে বা অ্যাসিড অথবা ক্ষারের জন্যে বা ক্ষার জাতীয় দ্রবণের জন্যে বা কেমিক্যালের জন্যে এটা ভালো কাজ করে, এটা ভালো প্রোটেকশন দেয়। কিন্তু সলভেন্টের জন্য এটা ভালো প্রোটেকশন দেয় না। এটা সলভেন্টের জন্যে পিভিসি গ্লাভস রেকমেন্ডেড না। কাজেই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমি কী ধরনের গ্লাভস ব্যবহার করছি বা প্রোটেকশন ব্যবহার করছি, এবং আমি যে কাজটা করছি সেটার যে ঝুঁকি, সেই ঝুঁকির সাথে আসলে বা ঝুঁকিকে মোকাবেলা করার জন্যে আমার প্রোটেকশনটা যথেষ্ট কিনা। ডার্মাটাইটিসের কথা আমরা আগেই বলেছি যে ডার্মাটাইটিস কখনো কখনো বা এই যে চর্মরোগ কখনো কখনো মারাত্মক আকার ধারণ করতে পারে। আমরা দেখে থাকি যে কখনো সেটা ক্ষত সৃষ্টি করে, কখনো স্কিনটা এমন হয়ে যায়, এত অমসৃণ এবং খসখসে হয়ে যায়, এবং সেটার উপরে ডার্মাটাইটিসের প্রভাবটা এত বেশি থাকে, হাতের জায়গা বা হাতের ওই চামড়াগুলি দেখতেই একটু অত্যন্ত অসুন্দর হয়ে যায়, এবং এটা ব্যবহারে এটা কখনো ব্যথা হয়, হাত কখনো দেখা যায় ওই ক্ষত জায়গাগুলি ফেটে যে একটু একটু রক্ত বের হয়, এবং এটা সহজে যায় না, এটা শরীর থেকে যাবার কোনো সুযোগ নাই। মেডিকেল সায়েন্স থেকে যেটুকু জানা যায় সেটা হচ্ছে যে চর্মরোগ, এই ধরনের চর্মরোগ হলে এটা আসলে কিওর করা অত্যন্ত কঠিন, বা বেশিরভাগ ক্ষেত্রে এটা কিওর করা যায় না বা এটা থেকে মুক্ত হওয়া যায় না। কাজেই আমাদেরকে এই ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে। এখন যদি বলি যে থার্মাল হ্যাজার্ড, যেটা অর্থাৎ হট অ্যান্ড কোল্ড টেম্পারেচার, এটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন আমরা যে প্ল্যান্টগুলি ইউজ করছি বা যে যন্ত্রপাতি ইউজ করছি তারা যদি স্টিম তৈরি করে, বাষ্প তৈরি করে, তাহলে পরে সেই জায়গাগুলিতে হট অ্যান্ড কোল্ড আমরা দেখে থাকি, অর্থাৎ হট এনভায়রনমেন্ট তৈরি হয়। তারপর মেল্টিং অপারেশন, যেখানে মেটাল মেল্ট করা হয়, যেখানে রাবার মেল্ট করা হয়, যেখানে গলানোর কাজগুলি করা হয়, সেখানে টেম্পারেচার অনেক বেশি থাকে। মেটাল কাটিংয়ের কথা বলতে পারি আমরা। মেটাল কাটিং করার সময় দেখা যায় যে এক ধরনের আগুনের ফুলকি তৈরি হয় বা আগুনের সৃষ্টি হয়। অনেক সময় অনেক বেশি অত্যন্ত অক্সিঅ্যাসিটিলিন শিখা আমরা প্রায় দেখে থাকি যে অক্সিজেন এবং অ্যাসিটিলিনের মিশ্রণে যেই আগুনটা তৈরি করা হয় অত্যন্ত পাওয়ারফুল, লোহা কাটার জন্য এটা ব্যবহার করা হয়, এখানে তাপের সৃষ্টি হয়। তারপরে আমরা ওয়েল্ডিং অপারেশনের ক্ষেত্রে বলতে পারি, সেখানেও তাপের সৃষ্টি হয়। এরপরে যদি কোল্ডের কথা বলি তাহলে বলবো যে ফ্রোজেন প্রোডাক্টগুলি, অর্থাৎ কোনো কিছু ফ্রোজেন করার জন্যে, স্টোরেজের জন্যে আমরা ঠান্ডা পরিবেশে আমাদের কাজ করতে হয়, আমরা কাজ করে থাকি। যেমন ফুড ফ্রোজেন করা, যে ফিশের কথা যদি বলি, ফিশগুলি ফ্রোজেন করা, এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলোকে ফ্রোজেন করতে হয় সেসব জায়গাতে, অর্থাৎ ফ্রিজারে স্টোরেজ করার যে জায়গা, এখানে আমাদেরকে কাজ করতে হয়। ঠান্ডা যে প্রোডাক্টগুলি সেগুলি ধরতে হয়, সেগুলো নিয়ে সেগুলোর প্যাকেজিং করা বলি, সেগুলো স্টোরেজ করা বলি, এসব ক্ষেত্রে আমাদের হাত ইউজ করতে হয়, অর্থাৎ ঠান্ডা পরিবেশের মধ্যে আমাদের কাজ করতে হয়। এছাড়া জেনারেল প্রোডাকশন তো আছেই। এখন হট অ্যান্ড কোল্ডে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে তাপের কারণে হাত পুড়তে পারে, এটা আমরা খুব ভালো করেই বুঝি। দ্বিতীয়ত আমরা যদি বলি যে ঠান্ডার কারণে কি হয়, ঠান্ডার কারণে দুই তিন ধরনের সমস্যা তৈরি হতে পারে। একটা হচ্ছে যে ঠান্ডাতে কাজ করার কারণে আমাদের ফ্যাটিক তৈরি হতে পারে, অর্থাৎ অবসাদ তৈরি হতে পারে। আরেকটা হচ্ছে যে আমরা যে ঠান্ডা জিনিসপত্র নিয়ে কাজ করি তাতে আমাদের হাতে নামনেস বা অবশ হয়ে যাওয়ার মতো হতে পারে। আমরা প্রায় দেখি অতিরিক্ত ঠান্ডায় আমাদের হাতগুলি কেমন জানি শক্ত হয়ে যায়, ঠিকমতো মুভ করতে পারি না এবং অবশ মনে হয়, অর্থাৎ অনুভূতি হারিয়ে ফেলি অলমোস্ট, এরকম অবস্থার সৃষ্টি হতে পারে। এবং এই ক্ষেত্রে সবথেকে মারাত্মক যেটা হয় সেটা হচ্ছে যে ফ্রস্ট বাইট, অর্থাৎ ঠান্ডাটা এমনভাবে আপনাকে আক্রমণ করে যাতে আপনার হাতের ওই জায়গাগুলিতে অনুভূতি হারিয়ে যায়, এবং এই আঙুলগুলি আসলে বা এই অংশটা, শরীরের এই অংশটা
এত ঝুঁকির মধ্যে পড়ে যে এটাকে কখনো আর কর্মক্ষম করা যায় না। অনেক সময়ই দেখা যায় যে ফ্রস্ট বাইটের কারণে সেই অঙ্গটা বা সেই অংশটা কেটে ফেলতে হয়। তো এটা একটা মারাত্মক ঝুঁকি হাতের জন্যে, আমাদের এদিকেও খেয়াল করতে হবে। কোল্ড ফ্লুইড থেকে আমাদের হাত পুড়তে পারে, এটাকেও এক ধরনের বার্ন বলতে পারি আমরা। তো হাতের ঝুঁকির কথা বলে শেষ করা যাবে না। আমরা আরও যদি কয়েকটা কথা উল্লেখ করি যে কীভাবে এটা হতে পারে, যেমন ধরেন যে কোনো একটা বস্তু অর্থাৎ কোনো একটা অবজেক্ট আপনার হাতের উপরে পড়লো, অথবা হাতের খুব কাছাকাছি থাকার কারণে কোনো একটা অবজেক্টের মধ্যে আপনার হাত ঢুকে গেল, তাতে আপনার আঙ্গুলের হাড় ভেঙে যেতে পারে, হাতের হাড় ভেঙে যেতে পারে। যেমন আমরা কখনো নাট টাইট করতেছি, সেখানে যদি স্লিপ করে তাহলে পারে সেটা হাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে, হাতের ইনজুরি হতে পারে। কাটিং অ্যান্ড হাত কেটে যেতে পারে শার্প অবজেক্টের মাধ্যমে, অর্থাৎ ধারালো কোনো কিছুতে আপনার হাত কেটে যেতে পারে। জ্যাম হয়ে যাওয়া, ফিঙ্গার জ্যাম যেটাকে আমরা বলি, সেটা হতে পারে। যেমন দরজার ফাঁকে যেভাবে আমাদের হাত পড়ে জ্যাম হয়ে যায়, অথবা কোনো একটা রোলিং করতেছে একটা মেশিন পার্ট, সেটার মধ্যে আমি কয়েকদিন আগে দেখতেছিলাম যে একটা ভিডিও ফেসবুকে, সেটা হচ্ছে যে একজন আখের রস বিক্রেতা, তিনি আখটাকে ওই রোলারের মধ্যে দিয়ে রস তৈরি করার সময় অসাবধানতাবশত তার আঙুলটাই চলে যায় এবং হাতের তালুর অর্ধেকটা অংশ সেই মেশিনের মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গেছে, এবং সেটাকে বের করার চেষ্টা করতেছে অনেকে, আমি ভিডিওতে সেটা দেখলাম। তো তাহলে এই যে রোলিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক সতর্ক থাকতে হবে। উনি যদি একটা গ্লাভস পরতেন তাহলে ওনার আঙুলটা হয়তো আরও একটু মোটা থাকতো, যেটা ওই বা স্কুইজ করতে পারতো না, চেপে ধরতে পারতো না, এবং উনি হয়তো ওনার এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। কিন্তু আমরা মনে করি এই জিনিসগুলি আসলে খুব সহজ, কিন্তু আসলে এতটা সহজ না। এটাকে আমরা গুরুত্ব দেই না, আমাদের উচিত এটাকে গুরুত্ব দেয়া এবং হাতের এই ইনজুরি থেকে আমাদেরকে রক্ষা করার জন্যে বা আমাদেরকে নিরাপদ থাকার জন্যে প্রোটেকশনগুলি ইউজ করা। আগামী পর্বে আমরা কি প্রিভেনশন মেজার নেওয়া যায় হাতকে বাঁচানোর জন্যে, সেগুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।